আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে। আপনারা যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন আজকে আলোচক হিসাবে মশিউর রহমান মামুন, ব্যবসায়ী এবং উদ্যোক্তা এবং রাজনৈতিক বিশ্লেষক মশিউর রহমান মামুন। মশিউর রহমান মামুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুব ভালোভাবে নজর রাখতেছেন। আমরা দেখতেছি যে সম্প্রতি বিএনপি সম্ভবত 237টা আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং সেই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে জায়গায় জায়গায় সংঘর্ষ, তারপরে রাস্তা অবরোধ, টায়ার জ্বালানো এবং ভাঙচুর। সর্বশেষ চট্টগ্রামে আজকে দেখলাম যে জনসংযোগের সময় বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চান্দগাঁও চালিতাতলি খন্দকারপাড়া এলাকায় এটা ঘটনা ঘটেছে। তিনি ওই চট্টগ্রাম ৮ আসন চান্দগাঁও বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী। তো এখন তার অবস্থা অনেক আশঙ্কাজনক। তিনি একটি বেসরকারি হাসপাতালে আছেন। তাহলে আমার কথা হচ্ছে যে মানে এত সংঘাতের কারণ কি? যে আসলে তো আসন সংখ্যা ৩০০ টা। সবাই মনোনয়ন পাবে না, এটা অবশ্যই সত্য কথা। কিন্তু তারপরেও এত সংঘাত কেন? আপনার কি মনে হয়? জি, আসসালামু আলাইকুম মিশন ভাই, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান এখন দেখছেন বা আগামীতে দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এর এক একটি আসনে ৮ জন ১০ জন যোগ্য প্রার্থীও ও থাকা স্বাভাবিক এবং আছে। এবং আপনি জানেন শেখ হাসিনা বিরোধী দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে বিএনপির এমন কোনো নেতা কর্মী নেই যারা হামলা মামলার শিকার হয়নি, গুমের শিকার হয়নি। আর যাদেরকে হত্যা করা হয়েছে সেটা তো আর হিসাব করে আপনার বলতে হবে যে কত লক্ষ লোক যে নিখোঁজ হয়ে গেছে। তো সেই রকমের একটি দলে যখন প্রার্থী দিতে হয়, প্রার্থী তো আসলে একজনের বেশি আপনি দিতে পারবেন না, কারণ সংসদ সদস্য মানে সংসদ সদস্যের সংখ্যা তো সীমিত ৩০০ জন। তো ৩০০ জনকে একটি দল নমিনেশন দেয়। ঠিক বিএনপিও ৩০০ জনকে দিয়েছে। ৬৮ আসন খালি আছে এখনো, মানে যে কটা দিয়েছে। তো সেই আসনগুলো আসলে তো অনেকেই আছে যারা মনোনয়ন প্রত্যাশী, বা কার কতখানি ত্যাগ এইটা আসলে আপনি ঠিক পরিমাপ করতে পারবেন না, এটা যায়ও না করা। তো এদের মধ্যে কেউ কেউ আছে যারা দলের সিদ্ধান্ত একদম নিরবিচ্ছিন্ন ভাবে মেনে নেয়। আবার কেউ আছে যারা চিন্তা করে। আজকে যাকে নমিনেশন দেওয়া হলো সে তো গত ১৫ বছর তাকে আমরা রাস্তাঘাটে দেখিনি। আমরা জেল খাটছি, আমরা আহ, আহ, আহত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি। তাহলে আমাদের মধ্য থেকে কেউ নাই কেন? এবং এটার বহিঃপ্রকাশটা তখন ঘটে যে হইলো হতাশা, হতাশা থেকে ক্ষোভ হয়, ক্ষোভ থেকে বিক্ষোভ হয়। তারপরে ধরেন এই যে আজকে চট্টগ্রামে যে দুঃখজনক ঘটনাটা ঘটলো, না উনি আশঙ্কা মুক্ত, উনি আশঙ্কাজনক নয়। এরশাদুল্লাহ সাহেবের পায়ে গুলি লেগেছে। আর ওনার ওই ওই প্রচারণা বাবলা নামে একটি ছেলে, সে গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়েছে। আর এরশাদুল্লাহ সাহেব বর্তমানে চিটগাং এভার কেয়ার হসপিটালে আছেন। তো আপনার অবশ্যই এই ধরনের হামলা নিন্দনীয়। দল করলে দলের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। তবে আপনার চিটগাং অঞ্চলটা মানে দলকেও অনেক মানে আমার মনে হয়, যেটা আমার ধারণা, ভ্রান্ত তথ্য দিয়ে আপনার এই ধরনের উস্কানি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার অনেকটাই দায়ী। কারণ চিটং এর নমিনেশন গুলো যদি আপনি দেখেন, এ, যারা নমিনেশন পেয়েছেন তারা ঠিক আছে ত্যাগী, কিন্তু তাদের থেকেও অনেক ত্যাগী, অনেক যোগ্য
নেতা রয়ে গেছে। এখানে আমি বিশেষ করে ধরেন আব্দুল্লাহ নোমান ভাইয়ের ছেলে, তার মতন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, যোগ্য, জনগণের মানে দোরগোড়ায় যাদের অবস্থান, তা এরকমের লোককেও চিটাগংয়ে নমিনেশন দেওয়া হয়নি। তো সুতরাং এর দায় চিটং এর নেতৃবৃন্দ, যারা দলের কেন্দ্রীয় নেতৃত্বে আছে, তারা আজকের এই ঘটনার দায় এড়াতে পারে না। আমি আশা করব বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে যেই জড়িত থাকুক বা মানে জড়িত থাকতে আমি বলছি ইন আ সেন্স যে যারা চট্টগ্রামের স্থায়ী কমিটির যে দুজন সদস্য আছে, তাদেরকেও যেন জবাবদিহিতার বাইরে রাখা না হয়। কেন আজকে চট্টগ্রামে এই এই এরকমের সহিংসতার ঘটনা ঘটলো, এটা কারা করলো, এটা এই মুহূর্তে মন্তব্য করাটা, যেহেতু এটা এখন তদন্তাধীন বিষয়, এই মুহূর্তে আমি ওইভাবে মন্তব্য করতে পারবো না। তবে দলেরও উচিত দলের ভিতরের একটি অনুসন্ধান চালানো, যে হঠাৎ কেন এই ধরনের ঘটনা ঘটলো, এবং সেইভাবে দল ভবিষ্যতে যাতে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো এই ধরনের হামলা সংকট এড়ানো যাবে। জি, অনেক ধন্যবাদ। তবে আম, এই মনোনয়নটা মোটামুটি আসলে মানে খারাপ হয়নি আমি যা মনে করি। কারণ আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি 2008 সালে যখন আওয়ামী লীগ মনোনয়ন দেয় তখন কিন্তু মোটামুটি আহ, ঠিক আছে। বাট আমরা 14-র পর থেকে দেখেছি ব্যবসায়ীদের আধিক্য, আমরা 18-র পর থেকে দেখেছি সেনাবাহিনীর আধিক্য, এবং 24-এ গিয়ে আমরা দেখলাম আসলে আওয়ামী লীগ নামের দলটাই আর নাই। এই দলটাতে সব ব্যবসায়ী, সব সেনাবাহিনী, আওয়ামী লীগ একটা কর্পোরেট একটা কোম্পানিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ কোম্পানি, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, এবং তার তার ফলাফল যা হবার তাই হলো। এই যেই 5ই আগস্টেরটা কিন্তু ওই 2 দিন পরে হোক আগে, কিন্তু এটা কিন্তু আসতোই, কারণ আওয়ামী লীগ আর দল হিসাবে ফাংশন করতেছিল না। তো এখন বিএনপিতেও মনোনয়নটা হয়েছে, কিন্তু অনেকেই পাননি। রুহুল কবির রিজভী সাহেব, আমি জানি না কেন তাকে দেওয়া হয়নি। সম্ভবত তিনি নিজেই চাননি, তিনি দপ্তর সম্পাদক থাকতে চান। রুমিন ফারহানার আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, হয়তোবা তাকে দেওয়া নাও হতে পারে। রুমিন ফারহানা নিজে সরাসরি বিএনপির লোক হয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। রুমিন ফারহানা বলেছেন যে বিএনপির প্রচুর চাঁদাবাজির অভিযোগ আমি পাই। কিন্তু যদি কথাটা সত্যিও হয়, মামুন ভাই আপনার কি মনে হয় যে একজন দলীয় নেত্রী হিসাবে সে এভাবে বলতে পারে কিনা, যদি সত্যিও হয়? না, যদি সত্যি হয়ে থাকে তাহলে বলায় তো অপরাধ নাই, কারণ না, দল না, না, তো যদি দল সত্যি হয় তাহলে বলতে হয় এভাবে, যে মানে এটা এটা বিদেশিও বলে যে আসলে ওই ব্যক্তির দায়িত্ব দল নিবে না বা এই রাইট। ধরনের কিছু। কিন্তু না, এটা কিন্তু সেটা এটা বলার জায়গা আছে, দলীয় ফোরামে সে বলতে পারে। যদি আপনার এই ধরনের বিএনপির কারো বিরুদ্ধে তার কাছে অভিযোগ এসেও থাকে, সেটা দলের তো ফোরাম আছে, দলের ফোরামে সে এটা বলতে পারে। প্রথমেই মিডিয়ার কাছে পাবলিক করে, এটা তো এক ধরনের আসলে দলের ইমেজের উপরে আঘাত হানা। আহ, এটা আমি কেন, যে মানে যারা ন্যূনতম কোথাও কোনো প্রতিষ্ঠানে থাকে বা রাজনৈতিক দল বলেন, সব জায়গারই তো নিয়ম যে আপনি আগে তো আপনার ঘরের সমস্যা ঘরোয়াভাবে আপনি মেটানোর চেষ্টা করবেন। আর রুমিন ফারহানাকে তো এই দায়িত্ব দেওয়া হয়নি যে কে চাঁদাবাজি করে কে চাঁদাবাজি করে না, তুমি সেটা বিচার করো, তুমি সেটা ঘোষণা করো। তো আমি জানি না ওনাকে কেন নমিনেশন দেওয়া হয়নি, বাট আমি এটাকে তো সমর্থনযোগ্য নয়। কারণ একটি বৃহৎ রাজনৈতিক দল, এখানে আপনার একটি সংসারে যদি 5 ভাই থাকে, তো 5 ভাই তো একই রকম হয় না। দেখা যায় কেউ একদম অসম্ভব ভদ্র, আরেকজন হচ্ছে অসম্ভব খারাপ। হুম, একজনের জন্য যেমন বাবা মা প্রশংসিত হয়, আরেকজনের জন্য বাবা মা নিন্দিত হয়। তো সেখানে একটি রাজনৈতিক দল, এখানে হাজারো লোক থাকবে।
আর যে চাঁদাবাজির অভিযোগ আনয়ন করেছে তার বিষয়েও তো অনেক অভিযোগ আছে। তো সুতরাং আপনার এইভাবে ঢালাওভাবে আপনি বলতে পারেন না যে বিএনপির চাঁদাবাজি অভিযোগ আছে, আমার কাছে অভিযোগ আসে। এটা ঠিক না। যদি অভিযোগ করার হলে সবাই অভিযোগ মহাসচিবের কাছেই করবে, এটাই নিয়ম এবং এটাই হয়। বা বিএনপির গোপন ওই যে আছে বা ওইটাকে কি বলে, বক্স আছে, আপনাকে কমপ্লেইন থাকলে ওই বক্সের মধ্যে ফেলে দিয়ে যায়। আর ওপেন যদি করতেই হয়, সেটা তারা তো ক্ষতিগ্রস্ত থানায় যেয়ে মামলা করবে, নিশ্চয়ই ওনার কাছে করবে না। তো উনি মনে হয় বলতে বলতে একটু বেশি বলে ফেলেছেন। হ্যাঁ, উনি আমাদের অলিহাদ সাহেবের মেয়ে, আমরা আশা করেছিলাম উনি নমিনেশন পাবে, কিন্তু আপনার ওখানে কিন্তু আমাদের জোনায়েদ সাকির বাড়িও ওই একই আসনে, এবং জোনায়েদ সাকির নির্বাচন করার সম্ভাবনা খুবই প্রবল ওই আসন থেকে। তো আপনি কোন দেখেন, আসনে? ওই যে ব্রাহ্মণবাড়িয়া 2? জি জি জি, হুম, আপনি দেখেন ও, এর আগে এই আসনে উকিল আব্দুল সাত্তার সাহেব বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক ছিল। পরে তো তিনি আবার আপনার 2001-এ মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য ম্যাডাম তাকে বলেছিল যে সত্তার সাহেব আপনি এবার নির্বাচনটা বর্জন করেন, হুম, বা আপনাকে আমরা নমিনেশন দিতে পারতেছি না, এই কারণে উনি বিনা প্রতিবাদে ম্যাডামের নির্দেশ মেনে আমিনী সাহেব যাতে নির্বাচিত হয় সেই লক্ষ্যে যে কাজ করেছে, এবং মুফতি ফজলুল হক আমিনী এখন থেকে এমপি হয়েছিল। পরবর্তীতে ম্যাডাম বিএনপি ক্ষমতায় আসায় ওনাকে মন্ত্রী বানায়। হুম, কিন্তু সেই উকিল আব্দুল সত্তার সাহেবও কিন্তু জীবনের শেষ জীবনে বিএনপি ছাড়তে বাধ্য হয়েছিল। হুম, হ্যাঁ, তো শুধু উকিল আব্দুল সত্তার সাহেবকে দোষ দিয়ে লাভ নাই, কিন্তু উনি কেন বিএনপি ছাড়তে বাধ্য হলো? বিএনপির যখন চরম দুর্দিন, 60টা আসন বিএনপি কে আওয়ামী লীগ বাধ্য হয়ে দিছে, নইলে দিত না, সেই সময়ও কিন্তু উকিল আব্দুল সত্তার এমপি হয়েছিল, তাই না? তো তার সাথে কি আমরা ন্যায় বিচার সুবিচার করেছিলাম? করি নাই। তো আমি রুবিন ফারহানার এই নীতিকে আমি অবশ্যই মানে প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি, যে উনি এইভাবে ঢালাও ভাবে দলীয় বিএনপির চাঁদাবাজির অভিযোগ, ওই আমাদের কাছে তো ভাই কেউ অভিযোগ করলো না আজ পর্যন্ত। হ্যাঁ, না, অভিযোগ অভিযোগ না করলে যে এগুলো হয় না তা না। অভিযোগ হয়তো অনেক কাছে করে না, কিন্তু চাঁদাবাজি এগুলা চলে, এগুলা সব জায়গায় চলে টুকটাক। আমরা তো দেখি মানে ওই আওয়ামী লীগের অনেক স্টাইল গুলো আর কি বিএনপি এখন অনুসরণ করতেছে। আমি দেখলাম যে যে হাবিবুন নবী খান সোহেল, তাকেও আসলে মনোনয়ন দেওয়া হলো না, যার বিরুদ্ধে শেখ হাসিনা সর্বোচ্চ মামলা দিয়েছিল, প্রায় 400-র উপরে মামলা, তাকে 600, দেওয়া হলো না। 600। 600 উপরে। ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম, তিনবারের এমপি, তাকে দেওয়া হলো না। হুম। পাপিয়াকে দেওয়া হলো না। এবং আরো অনেককে দেওয়া দেওয়া হলো না আর কি। যাই হোক, এখন একটা দলে তো সবাই মনোনয়ন পাবে না। তবে যাক। হুম, সোহেল ভাই নামটা কেন নাই সেটাতে আমি খুব বিস্মিত হয়েছি। কারণ সোহেল ভাই শুধু মামলাই খেয়েছে তা নয়, মামলা অনেকে খেয়েছে, অ্যারেস্ট হয় নাই, জেলে যায়নি, কিন্তু সোহেল ভাই নির্যাতিত হয়েছে, জেল খাটছে। সোহেল ভাইয়ের, আমি তো একই সাথেও শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জেল খেটেছি। তো সোহেল ভাই নমিনেশন, হ্যাঁ হয়তো সোহেল ভাই নমিনেশন পাবে, কারণ এখনো তো আপনার অনেক বাকি এবং এই তালিকার অনেক পরিবর্তন হবে, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। কারণ গতকালকে দেখেন আপনার ওই যে মাদারীপুরে শিবচরের যে ভাসাবির জামাল, কি নাম, কি কামাল জামান কামাল জামান, মোল্লা, হ্যাঁ, 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 হ্যাঁ। তাই না? তো তারটা চেঞ্জ হয়েছে না, হুম। এরকম চেঞ্জ হবে, এবং হাবিব নবী খান সোহেল পাবে। আপনি তারপরে আরেকজন দেখেন, আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল, ওনার বিরুদ্ধে এরকম প্রায় 300-400 মামলা,
উনি গত 17 বছরে 7 দিন কম 6 বছর, মানে এক করলে হয়, এতদিন উনি জেল খেটেছেন। 607 বার পুলিশ ওনার বাড়িতে হানা দিয়েছেন গভীর রাতে। এবং উনি তো টক শোতে যেভাবে কথা বলেন, ওনার সাথে কেউ কাউন্টার দেওয়ার মতন অবস্থায় থাকে না। তো সেই মজ্জুম হোসেন আড়াল ভাই কিন্তু তালিকায় নাম নাই। আপনি যদি দেখেন ঢাকা মহানগরে মোহাম্মদপুর আসনে দীর্ঘদিন যাবৎ দলের নির্দেশে কাজ করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। সালাম ভাই ঢাকার সাবেক ডিপটি মেয়র। সালাম ভাইয়ের নামটাও কিন্তু এই তালিকায় নেই। তো এরকমের মানে আপনার আমাদের যেমন শিরিন সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরশাদ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন। শিরিন আপা কিন্তু, হ্যাঁ, শিরিন আপার হাজবেন্ড খায়রুল কবির খোকন, বাট শিরিন আপার তো ওইটাই শুধু আইডেন্টিটি না, শিরিন আপা নিজেই তো একজন বিএনপির নেত্রী। তো তার আন্দোলন সংগ্রামে অবদান আছে, তারও প্রায় 200-250 মামলা তার উপরে। তো তার নামটা নাই। তারপর ধরেন আমার ফ্রেন্ড নীলুফার চৌধুরী মনি, ওই জামালপুরের মনির। মনি এই 5 বছর টক শোতে বিএনপি কে ডিফেন্ড করে গেছে, বিএনপির পক্ষে কথা বলে গেছে, বা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। মনির নাম নাই। এরকমের অনেক নাম নাই, অনেক নাম নাই। তো এখন অনেক নাম নাই, তার কারণ কি যে বাইরের লোককে নমিনেশন দেওয়া হচ্ছে না? এরকম বিএনপিতে অনেক যোগ্য, এক এক আসনে অনেক যোগ্য প্রার্থী, তাদের মধ্যে দিয়ে একজনকে তো দিতে হবে। তাদের ওইভাবেই দেওয়া হয়েছে এবং এই কারণেই তারেক রহমান সাহেব সহ স্ট্যান্ডিং কমিটি প্রত্যেকটি আসনের সম্ভাব্য সকল প্রার্থীদের সাথে আগে কিন্তু বৈঠক করেছেন, তারপরে এই প্রার্থীতা ঘোষণা করেছেন। তো এই জন্য হয়তো এখনো ওই রকমের আপনার হতাশা বা বিক্ষোভ ওই রকমের হয়নি। তবে দিন যত যাবে আমার ধারণা এগুলো বাড়বে। তো এই নমিনেশনটা আরো কিছুদিন পরে দিলে আমি মনে করি সেটা ভালো হতো। তার কারণ ধরেন একটি আসনে 10 জন সম্ভাব্য প্রার্থী আছে, এই 10 জনই কিন্তু মাঠে দলের প্রচারণায় ব্যস্ত ছিল, ঘরে ঘরে প্রতিদিনই কেউ না কেউ যেত, যে বিএনপির 31 দফার ওই লিফলেট বিতরণ করত, তারা বিএনপির পরিকল্পনা কি সেটা জানাতো। তো এখন কিন্তু এই 9 জন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে দীর্ঘ একটা সময়। আপনার এক প্রার্থী একক মাঠে থাকবে এবং এখানে আওয়ামী লীগের যে গুপ্ত গ্রুপটা আছে ভাই, তখন 5ই আগস্টের পরে প্রায় আপনার 43,000 গ্রেফতার হয়েছিল, তার মধ্যে 34,000 জামিন পেয়ে গেছে। তো এরা এই যে আজকে এরশাদুল্লাহর ঘটনা যে তারা ঘটায়নি, আপনি এটার নিশ্চয়তা কি দিতে পারবেন? তো পুলিশ দিয়ে তো এগুলো ঠেকানো সম্ভব না, পুলিশ দিয়ে এগুলো ঠেকানো যাবেও না। পুলিশ হয়তো ঘটনা ঘটার পরে অপরাধীদেরকে গ্রেফতার করতে পারবে। তো এই জিনিসটা আমার কাছে মানে মনে হয় বিবেচনা করা উচিত যে কাজটা কতটা সঠিক হয়েছে। এত নির্বাচনের তফসিলই যেখানে ঘোষণা হয়নি সেখানে প্রার্থীর তালিকা ঘোষণা করে দেওয়া। বিএনপি তো জামাতে ইসলাম না যে জামাতে ইসলাম আগে করে দিয়েছে দেখে আমাদের আগে করতে হবে। জামাত এত আগে কইরাও তো 300 আসনে প্রার্থী দিতে পারেনি। না, এরা এরা বলতেছে যে একটু আগে দিলে একটু বেশি সময় পাওয়া যায় আর কি প্রচারণা করার জন্য, এই কারণেই দিয়েছে। বাট এখনো কিন্তু অনেক হিসাব নিকাশ বাকি আছে। এই যে আপনি একটু আগে বলেন যে আসন মানে এই প্রার্থীটা কিন্তু চূড়ান্ত না, দেখা গেছে যে আন্দালিব রহমান পার্থ
তাকে তো কোথাও দেওয়া হয়নি, অথচ তাকে কিন্তু একটা না একটা জায়গা দিতে হবে। অলরেডি ভোলা সদরে আন্দিলিব রহমান পার্থর লোকজনকে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে। আবার এই যে এনসিপি, প্রথম আলো বলতেছে যে এনসিপি মানে বিএনপির কাছে 20টা আসন চায় এবং 3টা মন্ত্রী চায়। যদিও এনসিপি প্রথম আলোর 14 গোষ্ঠী উদ্ধার করেছে এবং প্রথম এনসিপি বলতেছে যে প্রথম আলো অপসাংবাদিকতা করতেছে, আমরা আসলে বিএনপির কাছে কোনো আসন চাইনি। কিন্তু আমার কাছে মনে হয় হয়তো বা চেয়েছে, কিন্তু তারা চায় না যে এগুলো প্রকাশিত হোক। এখন আবার আমার দেশ বলেছে, কারণ আমার দেশ তো আবার তাদের একটা ডিপে একটা সরকারের একটা ডিপে একটা সম্পর্ক আছে আমার দেশে, তারা অনেক খবরাখবর রাখে। আমার দেশ বলতেছে যে এনসিপির 20টার প্রস্তাবে বিএনপি 10টা রাজি হয়েছে। 10টা, একজনকে মন্ত্রী বানানো হতে পারে সম্ভবত, এই বাট এর এর বেশি না। বাট এনসিপি চায় 20টা আসন, 3টা মন্ত্রিত্ব। পক্ষান্তরে জামাত ইসলাম আবার 50টা দিতে রাজি আছে, আবার মন্ত্রী দিতে রাজি আছে। কিন্তু সবাই বলতেছে যে না, আমরা ওই বিএনপির সঙ্গেই থাকি। তো এইরকম আর কি। কিন্তু আমার কাছে কেন জানি মামুন ভাই মনে হয় যে এই দলটা ছোট দল হতে পারে, বাট আমরা সবাই কিন্তু দলটাকে ভালোবাসি, কারণ এরা যেহেতু ফ্রন্ট লাইনে ছিল, আমাদের সবার একটা সিম্পিথি আছে। আমার মনে হয় যে ওরা আসলে কোনো দলে মলে না গিয়ে, কোনো জোটে না গিয়ে, ওরা যদি নিজেরাই আপনার নির্বাচন করে, হ্যাঁ হয়তো হয়তো পরাজিত হবে, বাট ভবিষ্যতের জন্য হয়তো ভালো হতো আর কি। আপনি একটা জিনিস খেয়াল করেন মামুন ভাই, এই যে ট্রাক মার্কা, জুনায়েদ সাকির, ওই কি না কি কি দল জুনায়েদ সাকির, গণসংহতি, হুম, হুম। এগুলি কিন্তু আর বাড়বে না, এগুলি এরকমই থাকবে। জি, আপনি কিছু বলার আছে কিনা? না, আপনার এনসিপির আমার দৃষ্টিতে এনসিপি দল গঠন করেই ভুল করেছে। আপনি দেখেন সেই 52 ভাষা আন্দোলনে ছাত্র নেতারা ভূমিকা রেখেছিল। আজও কিন্তু তাদের নাম, আপনার ধরেন ক্লাস 2-3 পড়া ছেলে ও 52 ভাষা আন্দোলনের রফিক, বরকত, এদের নাম জানা লোক আপনি পাবেন। 71-এ মুক্তিযুদ্ধে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের নাম সবাই জানে। এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি 90-তে, আমাদের মোটামুটি সকলেই পরিচিত। কিন্তু এইবার তো এটা তো ঠিক স্বীকার করতে হবে যে ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে আন্দোলনটা হয়েছিল সেটার সম্মুখ সারিতে ছিল এই যে ধরেন এই ছাত্ররা, এই ছাত্ররাই ছিল, জি। যেটা সবসময় হয়, ছাত্ররাই এইগুলো করে। আজকে এই ছাত্ররা প্রথম ভুল করলো, তারা যদি মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ না যে গার্ডিয়ানের ভূমিকায় থাকতো, তাহলে আজকে সরকারের যে এত খারাপ অবস্থা আমার মনে হয় না এটা হতো। দ্বিতীয়ত, তারা যদি এই যে দল গঠন না করত, দল গঠন না করলে বাংলার মানুষ তাদের মাথার মুকুট করে রাখতো। কিন্তু আজকে দল গঠন করে কি হলো দেখেন, এক একজনের বিরুদ্ধে অভিযোগ, 300 কোটি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই যে আপনি দেখেন, এই এই ছেলের নাম কি, আসিফ, এই যে এলজিইডির উপদেষ্টা, কিরা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া, মানে একটা খাতা লাগে ওর নাম লিখতে। হ্যাঁ, সে এমন বেয়াদবি করা শুরু করলো সকলের সাথে, এবং সে মুরাদনগর, কুমিল্লা মুরাদনগরে তার বাড়ি। আপনারা সবাই দেখেছেন তার বাবা কিভাবে স্থানীয় রাজনীতিতে ইনভলভ হয়ে এলাকাটাকেই কলুষিত করে ফেলেছিল, অথচ সে ছিল একটি স্কুলের প্রধান শিক্ষক। এই আসিফ ওইখানে কায়কোবাদ সাহেব, শাহ মুফাদ্দল কায়কোবাদ, উনি দীর্ঘদিনের মানে নিপীড়িত রাজনৈতিক নেতা। তো ওনার ওইখানেও আসিফ নিজের বেদবি করে মানে যা না তাই করেছে। যদিও বিএনপি ওই আসনে কায়কোবাদ সাহেব কি নমিনেশন ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তো আজকে কিন্তু ধরেন নাহিদ যে এলাকার অধিবাসী, নাহিদ সে ঢাকায়, নাহিদের জন্য বলা হয় যে হয়তো নাহিদরা আসলে একটি আসন নাহিদের জন্য খোলা আছে।
কিন্তু আপনার এর এর তো যে আপনার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার সে তো এই সম্মানটুকু তাকে সে ডিজার্ভ করে না দেখি তাকে দেওয়া হয়নি। তো আজকে এরা ভুল করেছে, এদের রাজনীতি ভাই, রাজনীতি করার তো সবকিছুর একটা বয়স আছে। আজকে আমানুল্লাহ আমানরা 90-এর খায়রুল কবির খোকন, আমানুল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম, ডাকসুর ভিপি, জিএস ছিল। আপনি বলেন তো কারা নাম না জানে এরশাদ বিরোধী আন্দোলনের, এরশাদের পতনের ইতিহাস বলতে হলে এদের নাম আসবেই। তো এদের কি কোনো আলাদা রাজনৈতিক দল গঠন করতে হয়েছে? হয়নি তো ভাই। আজকে কেন এই ছাত্রগুলোর নামে যা রটে তার তো কিছুটা বটে, কেন আপনার এত টাকার দিকে এদের লালিত হলো? আজকে যদি তারা দল গঠন করতে না যাইতো তাহলে তো তাদের এত টাকার প্রয়োজন হতো না, তাই না? তো এই জন্য না আমার তাদের প্রতি না কারো সিম্পেথি আছে বলে, এটা অবশ্য একান্ত আমার ব্যক্তিগত না, অভিমত। এটা 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 আমিও মনে করি এটা আপনার ব্যক্তিগত মতামত। তা না হলে বিএনপি তাদেরকে তো আর 20টা আসনের 10টা আসনের অফার করে না। বিএনপিও চায় তাদেরকে দলে নিতে, কারণ যেহেতু তারা গণ অভ্যুত্থানের প্রথম সারিতে ছিল, এই কারণে তাদেরকে দলে নেওয়ার ব্যাপারে সবার ভিতরে একটা আগ্রহ আছে। হ্যাঁ, এবং তাদের মধ্যে যেমন একজন তাসনিম জারাকে যদি প্রার্থী করা হয়, তাসনিম যারা তো আর গণ আন্দোলনে কোনো অবদান নাই, উনি তো না তখন না না, ইংল্যান্ডে ছিলেন। গণ আন্দোলনে না থাকলেও কিন্তু ধরেন তাদের ও ও এদের মতন ব্রাইট স্কলারদেরও তো রাজনীতিতে প্রয়োজন আছে। রাজনীতিতে যদি স্কলারদেরকে আপনি না আনেন তাহলে তো আস্তে আস্তে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। রাজনীতি মেধাশূন্য হলে তো সরকার মেধাশূন্য হবে, সরকার মেধাশূন্য হলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। তো মেধারও তো দরকার আছে। তো ওই কারণে আমি তাসলিম জানার কথা বলেছি। তো হ্যাঁ, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সে তো অনেক কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। আমি তো দেখুন এখানে ব্যক্তি মামুন কথা বলছি। আমি তো দেখুন দেখুন মামুন ভাই, এই বর্তমান মানে সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন। এই উপদেষ্টারা টুকটাক স্বজনপ্রীতি করেছে, নিজেদের লোকজন নিয়োগ দিয়েছে, তারপরে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু এটা প্রমাণিত হয় নাই। শুধু ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পিএস ছিল সে নাকি কিছু টাকা দুর্নীতি করছে, কিন্তু বিএনপি ক্ষমতায় নাই। বিএনপি যেভাবে, বিশ্বাস করবেন না, ঢাকা সদরঘাটে ওই যে মাল নিয়ে যায় না রাতে, ওই যে ফল মার্কেটে, ওইখানে একটা ট্রাক 5,000 টাকা না দিলে ঢুকতে পারে না। ওপেন সিক্রেট, বিএনপির লোকে খায়। সমস্ত বাংলাদেশে বিএনপি এমন কোন জায়গায় নাই চাঁদাবাজি না করতেছে। কাউরান বাজারে প্রতি রাতে 50 লক্ষ টাকা লেনদেন হয়, বিএনপি নেতারা এগুলো করে। এখন আপনি বলেন ভাই উপদেষ্টাদের কথা। কারা, মানে এটা এটা কারা করে, কারা মানে বিএনপির ভাই ভাই নাম কি, এগুলো, নাম ভাই কি, এগুলা কারা করে? নাম বললে কি করবেন? না না না, নাম, কারণ খালি শুনি আর ক্যালকুলেটারে গুনি যে লাখ লাখ টাকা। মিশন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। কি আপনি শুনতে পাচ্ছেন না এখন এখন? এখন জি। শোনা যাচ্ছে। কি হ্যাঁ, নাম বললেই শোনা যায় লক্ষ লক্ষ কোটি কোটি, বাস্তবে আপনার কি মাইক্রোফোনে কোনো ডিস্টার্ব করছে? না, আমি চুপচাপ আছি, আমি তো কথা বলতেছি না, এই কারণে শুনতেছেন না কিছু। ও আচ্ছা। না তো আপনার, আমরা দেখি শুনি অমুক জায়গায় 5,000, অমুক জায়গায় 50,000, 50 লাখ বললেন। হুম। কিন্তু এটা কারা, লোকগুলো কারা? এগুলো কি অশরীরী আত্মা? এরা কি কোনো ভূত প্রেত? না, কারণ বাস্তবে মানে এই টাকাটা কে খাচ্ছে, কে, সেই নামটা তো আসতেছে না ভাই। এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি যে করবে, একদিন দেখবেন তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং এইসব ক্ষেত্রে কিন্তু আবার আওয়ামী লীগ বিএনপি এক, হয়তো জামাত ছোট দল, যখন ওইরকম হবে তখন তারা এক হয়ে যাবে। তাহলে এইসব তারা বিএনপির নয়, তাহলে তারা, তাদের একটাই আইডেন্টিটি, তারা চাঁদাবাজ। এবং এই চাঁদাবাজ দমন করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনীর, প্রশাসনের। তো তারা কি করে, এখন আগুন শেষে তারা যদি বিএনপি না হয় তাহলে 5ই আগস্টের আগে তো তারা ছিল না, 5ই আগস্টের পরে তারা আসছে, এই কারণে তারা বিএনপি। আপনার 5ই আগস্টের আগে কি চাঁদাবাজি চলতো না? না, বা- চলতো চলতো কিন্তু কিন্তু চলতো। মানে ওনারা ছিল না আর কি, অন্য গ্রুপ ছিল।
হ্যাঁ, তো এখন তাহলে চাঁদাবাজকে চাঁদাবাজ রিপ্লেসড হইছে, চাঁদাবাজের হ্যাঁ, দ্বারা চাঁদাবাজ রিপ্লেসড হইছে, কিন্তু ওই কিন্তু সেটা কিন্তু ওই রাজনৈতিক দলের জায়গায় রাজনৈতিক দল তো রিপ্লেস হয়েছে, এটাও তো সত্য। আওয়ামী লীগের জায়গায় বিএনপি রিপ্লেস হয়েছে। এটা আমি আসলে না জেনে তো মন্তব্য করতে পারবো না। তবে যাই হোক, তর্ক করলে তো অনেক তর্ক করা যায়। তো ভোট না, আমি ইলেকশন তর্ক করছি না, ইলেকশন আসতেছে, আমি জনগণই সিদ্ধান্ত নিবে। আমি তর্ক করছি না, কি যা রটে তার কিছুটা তো বটে। তবে দলের উচিত ইমিডিয়েট এগুলোর সাথে সাথে অভিযোগের ওঠার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া, যেমন বিএনপি নিয়েছে। বিএনপি ৬,০০০-এর অধিক নেতাকে বহিষ্কার করেছে দল থেকে। বিএনপির এই অ্যাকশন চলমান। তো সুতরাং আপনারা ভয়ে ভীত না হয়ে দলের হাইকমান্ডকে আপনারা গোপনে জানান, তারপর দেখবেন এগুলোর ব্যবস্থা হবে। আপনি আজকে ১ টাকা চাঁদা দেবেন, কালকে আপনার কাছে ২ টাকা চাঁদা চাইতে আসবে। চাঁদাবাজ কজন? হাতে গোনা ২০ জন, ৫০ জন। আপনারা একটা বাজারে অন্তত ২,০০০ লোক থাকেন, আপনারা ২,০০০ মিলে যদি এদের প্রতিরোধ করেন, একদিন হয়তো আপনাদের মানে কিছু হতাহত হতে পারে, তারপর থেকে কিন্তু এরা আর সাহস পাবে না। আপনাদের উপরে জুলুম আপনাদেরকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ বাংলাদেশে ১ লক্ষ বা ২ লক্ষ জনের জন্য একজন পুলিশ, তারপরেও এখনো আপনার গোপালগঞ্জের পুলিশ রয়ে গেছে। কিন্তু আপনার গোপালগঞ্জের পুলিশ তো বাদ দিতে পারেননি, এবং তারা যে আপনাকে মানে খুব সুন্দর সবকিছু উপহার দেবে সেটা ভাববারও কোনো কারণ নাই। বরং আপনার হয়তো অনেক আওয়ামী লীগাররা ঠিক আছে, সহযোগিতা করার চেষ্টা করবে, কারণ হাইব্রিড আওয়ামী লীগদের কারণে তারা আওয়ামী লীগের ক্ষমতার সময় কোনো কিছু পায়নি। বাট এই যে গোপালগঞ্জের পুলিশরা তো বাই ডাইরেক্ট মানে বেনিফিট ধারী ছিল, হুম, কিন্তু এখন তারা তো ওই স্বাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। তো তারা তো স্যাবোটাইজ করতে চাবেই। দেখেন পুলিশ কত জায়গায়, পুলিশ এই যে গোপালগঞ্জের পুলিশ নর্মাল কাপড় উপরে ডাকাতি করতে গেছে, চুরি করতে যে ধরা পড়ছে, এরকমের রেকর্ডও তো আছে, তাই না? হুম, তো সুতরাং আপনার শুধু রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে লাভ নাই। এখানে আপনার প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসররা অনেক কিছু করছে, যার দায় এসে পড়ে বৃহৎ দল হিসাবে বিএনপির ঘাড়ে। অথচ বিএনপির কোনো নেতাকর্মী কোনো অপরাধ করলে সাথে সাথে বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন তাহলে সেটা তো দেখি না, এখন দেখবেন কেমনে? দেখতে হইলে তো তাকে গ্রেপ্তার করতে হবে, আর গ্রেপ্তার তো আর বিএনপি করতে পারে না, সেটা তো পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। সেটা সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে আমরা সবাই মিলে, যে এই অপরাধীদেরকে আমরা বহিষ্কার করেছি, আপনারা কেন আইনের আওতায় আনছেন না? তো এটার জন্য আপনি বিএনপি কে দায়ী করতে পারেন না, এটার জন্য আপনার সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী। হুম। তো আপনার ওই এস আলমের যে আপনার ওই এনামুল হক এনাম, তাকে চট্টগ্রাম ১২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং আমরা শুনেছি যে এস আলম নাকি তিনি এই তার সিঙ্গাপুর অফিসে বসে তিনি এই ২৩৭ জনের ভিতরে প্রায় ১০-১১ জনকে তিনি মনোনয়ন পাওয়ে দিতে হেল্প করেছেন। এর ভিতরে একজন আছেন এনামুল হক এনাম। আপনার খেয়াল আছে কিনা জানি না, যখন সালাউদ্দিন হম, আহমেদ দীর্ঘদিন পরে তিনি গাড়ি কেসে বাংলাদেশে আসেন, বহিষ্কার হয়েছিল, গাড়ি হ্যাঁ বহিষ্কার কেসে হয়েছিল, তাকে সেই বহিষ্কার উইথড্র করে তাকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে। তো এই হচ্ছে কি আর কি অবস্থা, যেই লাউ আমার সেই কাছে কাঠি। যতখানি তথ্য আছে, এনামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আমরা এই ধরনের কোনো রিপোর্ট এখনো পাইনি, তবে যদি সত্য হয় তাহলে হয়তো বা আগামীকালকে পাওয়া যেতে পারে। এই হ্যাঁ, এটা তো পাবলিক হয়তো পরে হবে। তবে আপনার ইসের এটা আহ, মানে অন্যায়কারী পার পাবে না, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে কেউ চাইলেও আসলে অন্যায় করে টিকে থাকতে পারবে না। হুম, হুম, হুম। সেটাই যেন হয়। আর আহ,
আওয়ামী কারণ লীগ এই তো ফেসবুক যদি না থাকতো তাহলে তো আপনি দেখতেনই না গাড়িতে কোন গাড়িতে কে গেছে, আর তার উপরে ব্যবস্থা নেওয়া হতো না, তাই না? তো সুতরাং দলের নলেজে আসলে দল কঠিন থেকে আমি 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 আরো শুনলাম যে তারেক রহমান নাকি আসলে মানে আসবেনই না নির্বাচনের আগে, এই জন্য সালাউদ্দিন আহমেদকে তিনি নিয়েছেন, এবং সালাউদ্দিন আহমেদ হয়তো বা তার কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়ে বা বিভিন্ন কোনো কাগজপত্রে সাইন টাইন করা লাগে কিনা, যে বা বিভিন্ন কারণে তিনি এখন লন্ডনে অবস্থান করতেছেন এবং লন্ডন থেকে তিনি ফিরে আসবেন, এবং তারেক রহমান হয়তো নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি জিতে তাহলে তিনি একেবারে এসে শপথ করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসবেন, তিনি তার আগে আসবেন না। আপনার কি মনে এ- হয়? না, এই ধরনের কোনো তথ্য আমার কাছে নাই। আমার কাছে তথ্য আছে উনি দেশে যাবেন, উনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে উনি আপনার নির্বাচনের দিন বগুড়াতেই অবস্থান করবেন। কারণ আপনি জানেন উনি বগুড়ার একটি আসন থেকেই প্রার্থী, এটা ওনার নামে বরাদ্দ হয়েছে। হুম। হ্যাঁ, তো সুতরাং আমি জানি না, আমরা তো ধরেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, তবে ওনার স্বাস্থ্যগত কিছু সমস্যা তো আছে, শারীরিক কিছু সমস্যা আছে, তো চিকিৎসা রিলেটেড কিছু বিষয় আছে। আর ওনার এখন ওনার ওনার কিন্তু বয়সও কম হয় নাই। হ্যাঁ, এই বয়সে তো আপনার এখন আর বয়স বলা চলে না। আপনি দেখেন ব্রিটিশ যে আমাদের যে রিটায়ারমেন্ট এজ ছিল, হুম। হোয়াট এভার ইট ইজ 67 ছিল মনে হয়, or 69। এটাকে বৃদ্ধি করেছে। এটা কি বাড়াইছে? তা আমাদের রিটায়ারমেন্ট বয়স তো বাড়িয়ে দিছে। তার মানে আমাদের আমরা এখনো উই আর স্টিল ইয়াং। আর তারেক রহমান সাহেব তো এক্সারসাইজ করেন, খাবার দাবার ব্যাপারে খুবই মার্জিত। তো উনি স্টিল ইয়াং। তাকে তো আমাদের থেকেও বয়সে ছোট দেখায়, যদিও উনি আমাদের সিনিয়র। হ্যাঁ, তো হুম। বাট ওনাকে তো জানেন 111-এর সময় যে বস্তায় ভরে দোতলা থেকে ফেলে দিয়ে ওনার মাজা ভেঙে ফেলা হয়েছিল। তো সেই সমস্যাগুলো তো রয়ে গেছে, এগুলো তো একদম যায়নি। তো তারেক রহমান সাহেব আসলে এই ডাক্তাররা ওনাকে ছাড়পত্র দিলেই উনি চলে যাবে, কারণ উনি কিন্তু দেশে যাবে, যেই ওনাকে কিন্তু পরের দিনই দেশের সফরে বেরোতে হবে। ওনার তো দেশে যে বিশ্রাম করার সময়টা তো উনি পাবে না। আর ওনার যে প্রবলেম কোমরে, তা তো আধা ঘন্টা দাঁড়ায় থাকলে পরেই তো উনি অসুস্থ হয়ে পড়বে। কারণ আমি তো আমার নিজেকে দিয়ে বুঝি, সেম প্রবলেম তো অত্যাচারের কারণে আমাদেরও হয়েছে। তো ওনাকে আমাদের তো আর ফেলে দেয়নি, ওনাকে তো উপর থেকে ফেলেও দিছে, তাই না? তো হুম। সুতরাং এটা নিন্দুকেরা অনেক কথা রটায়, দিল্লি থেকে অনেক কথা তৈরি হয়, বুঝছেন না? তো সুতরাং ওই যে অনেকে বলে না আমি পালাই না, হ্যাঁ, আমি পালাই না, কিন্তু আমি সবাই আগে পালাই গেছি। হ্যাঁ, না, আমার এখানে এখানে আওয়ামী লীগ 13 তারিখে লকডাউন ডেকেছে। জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় বলেছেন যে 13 তারিখে সমস্ত বাংলাদেশের লকডাউন, সমস্ত ঢাকা শহর অবরোধ, 13, 14, 15। এখন আপনি কি এখন আমরা কি আমাদের কি ভয় পাওয়া উচিত কিনা? শোনেন, ধার করা জিনিসে ধার করা জিনিসে নকল করা জিনিস দিয়ে আপনি পরীক্ষায় পাশ করতে পারেন, আপনি ফার্স্ট হইতে পারবেন না। এই যে শাটডাউন, লকডাউন, এই শব্দগুলো হলো জুলাই আন্দোলনের সময়ের এগুলা ছিল বাংলা আন্দোলনের নাম। বাংলা ব্লক। হ্যাঁ, হ্যাঁ, তাই না? তো এখন আপনার এই বাচ্চা ছেলেদের তৈরি করা কোড নামগুলো আপনি চুরি করে আপনি দিচ্ছেন লকডাউন। হ্যাঁ, না, তাহলে তো ওদেরকে আবার ডাইকে আনতে হবে যে তোমাদেরকে আমরা এজেন্সি দিচ্ছি, আন্দোলনটা সফল করে দাও। সবল করে। হ্যাঁ, শোনেন, আওয়ামী লীগের আমলে আমরা অনেকেই, হ্যাঁ, আমাদের মতন 2-4 জন বোকা আছে যারা আপনার ভয় না পাইয়া কথা বইলা গুম হইছি। হুম। হ্যাঁ, এদের সংখ্যা তো হাতে গোনা, 2, 4, 10 হাজার। কিন্তু অধিকাংশ লোক তো জানের মায়া কইরা আপনার করতো না। কিন্তু এখন তো সেই সিস্টেম নাই আর। আপনার এখন তার গুমও নাই আর পুলিশের গুলিও নাই। আওয়ামী লীগরে আসতে হইলেন রাস্তায়।
5 সেকেন্ড দাঁড়াইতে পারবে না, 5 সেকেন্ড। আর ওদের তো বিএনপির নেতাকর্মীদের তো পলায় থেকে 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 মনোবল গেছে স্ট্রং হইয়া। আর ওরা এই 15 বছর স্বর্গীয় সুখ ভোগ করছে। হ্যাঁ, ওরা ওই ফেসবুকেই দেখবেন ওদের আন্দোলন, ফেসবুকেই দেখবেন ইন্ডিয়া। ভাই ভারতে বসে কি বাংলাদেশে আন্দোলন হয় নাকি? তাই না? ওরা যাই পারবে গুপ্ত হত্যা করতে, এই যে যেমন এরশাদুল্লাহ করছে, এটা হইতে পারে তারা করছে। হ্যাঁ, আওয়ামী লীগ ইজ ডেড ইস্যু, আওয়ামী লীগের কোনো নাই। আর আপনার জনগণের নেতা বুলেট প্রুফ গাড়িতে চলে না। আসলে এই যে বুলেট প্রুফ গাড়িতে একজন এক ভাই মন্তব্য করেছেন, হ্যাঁ, এই বুলেট প্রুফ গাড়ির জিনিসটা মিডিয়াতে কারা দিল, কারা আনলো? তারেক রহমান সাহেব তো একবারের জন্য বলেনি, বা ম্যাডাম একবারের জন্য বলেনি যে তাদেরকে বুলেট প্রুফ গাড়ি লাগবে। হ্যাঁ, ম্যাডামের জন্য স্পেশালাইজড একটা গাড়ি প্রয়োজন, কারণ আপনারা জানেন উনি যে অসুস্থ, উনি যে কোনো মুহূর্তে উনি অসুস্থ হয়ে যায়। তো যে মিনিমাম একটা হাসপাতালের সুবিধা সহ এটাকে একটা অ্যাম্বুলেন্স এই বলা চলে ম্যাডামের জন্য, যেটা নির্বাচনী প্রচারণার সময় ব্যবহার করা হবে। এছাড়া বুলেট প্রুফ গাড়ি কোথা থেকে আসলো? বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলা হয় বুলেট প্রুফ। আরে উনি কি এই বুলেট বোমারে উনি ভয় পায়? উনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ছেলে, উনি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ছেলে। তারেক রহমান সাহেব তো বলে যে বুলেটে যদি আমার নাম লেখা থাকে তাহলে এমনি ওই বুলেট আমার গায়ে এসে ঢুকবে, আর বুলেটে আমার নাম না লেখা আচ্ছা, থাকলে বুলেট আমার গায়ে আসবে না। তো ধন্যবাদ তোমরা আপনার কাছে। আমাকে আপনার কাছে ওই শেষ প্রশ্ন, ওই ভয় দেখিও না। সেটা হচ্ছে কি, জনাব মুশির রহমান মামুন, সরকার 1 সপ্তাহ সময় দিয়েছে যে এই গণভোট নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। 1 সপ্তাহের ভিতরে কিন্তু 2 দিন শেষ হয়ে গেছে অলরেডি। বিএনপির পক্ষ থেকে আমরা তেমনটা কোনো আগ্রহ দেখতেছি না জামাতের সঙ্গে আলোচনায় বসার, এবং বিএনপি সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে তারা আলোচনা করবে না, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা ওই যে তাদের যে বিভিন্ন নোট অফ ডিসেন্ট গুলো আছে এগুলাতে তারা অনড় থাকবে। বিশেষ করে ওই যে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না, বিভিন্ন তারপরে গণভোট নির্বাচনের দিনই হতে হবে ইত্যাদি। তবে জামাত ইসলাম একটা কমিটি গঠন করেছে বিএনপির সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সব মিলিয়ে আপনার কি মনে হয় আসলে এই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কি এগুলো সমাধান হয়ে যাবে কিনা, বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? এই আপনার শেষ প্রশ্ন, তারপর আমরা শেষ করে হ্যাঁ, ফেলবো। শোনেন, প্রথম কথা হলো গণভোট। ভাই গণভোটটা দেবে কোন আইনে? আইনটা তো থাকতে হবে, গণভোটের তো বিধানই নাই। হ্যাঁ, এখন আপনারা এই যে কেউ কেউ বলতেছে এই জুলাই সনদে আপনার ওই প্রধান উপদেষ্টারই করতে হবে। ভাই প্রধান উপদেষ্টার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে তো শাহাবুদ্দিন চুপ্পুর হেলেদের শপথ নেওয়া লাগতো না। তোমরা তখন কেন নিজেরা শপথ নেও নাই? তখন কেন শাহাবুদ্দিন চুপ্পুর কাছে গেছো? তো সংবিধান তোমার সুবিধা মতন তুমি মানবা, সংবিধান তোমার সুবিধা মতো তুমি মানবা না। আর এই গণভোট দিতে হলে আপনার এটা আইন করতে হবে। আপনার কিছু কিছু আইন, আপনার যেহেতু এটা এই সংসদীয় পদ্ধতির সরকার, কিছু কিছু আইন অর্ডিন্যান্স দিয়াও হয় না। যেমন গণভোটের ব্যাপারে আপনি এখন কিভাবে আপনি গণভোটের আইনটা করবেন, এটা তো বড় বিষয়। তারপরে আপনি এই যে জালিয়াতিটা আপনি করলেন, আলী রিয়াজ সাহেবরা, আপনি বিএনপি সাথে আপনি বৈঠক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, সেটাকে আপনারা নোট বলতেছেন। কিন্তু আসলে তো কি, রাজনৈতিক দলগুলো মতামতটা দরকার যদি নাই থাকতো তাহলে আপনারা আলোচনা করলেন কেন? আপনার দীর্ঘ 9 মাস বৈশা সরকারের চা, পানি, এসির বাতাস এগুলা খরচ কইরা আপনি পিকনিক খেলা খেলছেন, আর সই নিয়েছেন এক কাগজে, আর আপনি ঘোষণা করলেন সেই জায়গায় অন্য কাগজ। এ হলো ভাই ওই যে আমার বাড়ি যখন বেনজির দখল করে নেয়, হুম, হ্যাঁ, তখন আমার সিগনেচার নকল করে একটা এগ্রিমেন্ট বানাইছিল যে আমার কাছে টাকা পয়সা পায়, হুম। বুঝছেন?
তা আমি আদালতে দেখলাম যে তো এটা আমার সিগনেচারের ধারে কাছেও আসে নাই। ভাই নকল করলে আমারে বলতো, আমি নকল করা শিখাই দিতাম কেমনি নকল করতে হয়, না? তো আজকে আপনার এই যে আলী রিয়াজ কোথায় এখন? আলী রিয়াজ সে যে বললো যে এনসিপি স্বাক্ষর করে নাই, তাদের স্বাক্ষর করার সময় আছে। তো শুনছি আলী রিয়াজের কমিটি নাকি বিলুপ্ত হয়ে গেছে। তো এই গভর্নমেন্টেরই তো ঠিক নাই, গভর্নমেন্ট কোন সময় কি কথা বলতেছে। আর গভর্নমেন্ট হুমকি দেয়, ভাই গভর্নমেন্ট আলটিমেটাম থেকে আজ পর্যন্ত শুনছেন কোন জায়গায় সরকার কোনোদিন আলটিমেটাম দেয়? সরকারেরও বিবদমান গ্রুপ থাকলে তাদেরকে নিয়ে বসে সেটাকে আপনার সমাধানের চেষ্টা করবে। সেই জায়গায় সরকার আলটিমেটাম দিচ্ছে 7 দিনের মধ্যে ঠিক না করলে সরকারই সব ঠিক করে ফেলবে। তা আপনারাই যদি সব ঠিক করবেন তাহলে সংস্কারের নাম কইরা এই 9 মাস সময় নষ্ট করলেন কেন? নির্বাচনকে নির্বাচনের সময়টাকে এত দীর্ঘায়িত করলেন কেন? এই সমস্ত চালাকি ফাইজলামি কি জনগণ বোঝে না? এগুলো জনগণ বোঝে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, তা আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো আমার ব্যক্তিগত হিসাব নিকাশে আমার কাছে কেন যেন অনেক কিছু মনে হয় যে এর মধ্যে কোনো ঘাবলা আছে। কারণ শেখ হাসিনার দালাল অনুসারী আমলারা তো এখনো প্রশাসনের মধ্যে রয়ে গেছে। তো আর তৃতীয় মাত্রার জিল্লুর সাহেবের বক্তব্যগুলো আমি একটু ইদানিং ফলো করছি। দেখবেন উনি কিন্তু ওনার প্রতিটা বক্তব্যতেই বলছেন নির্বাচনের দিনও নির্বাচন বাতিল হয়ে যেতে পারে না। এই গত পরশুদিন মনে হয় ওনার বক্তব্য শুনেছি। বাট উনি তো শুনেছি ডিপ স্টেটের লোক, কারণ উনি যখন একটা কথা বলে তখন ওটা তো আমাদেরকে আসলে আমলে নিতে হয়। তো এই জন্য আমার কেন যেন মাঝে মাঝে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন সংশয় আছে, বুঝছেন? আর আপনি যদি ইউনূস দেখুন, আপনি যদি জিল্লুর রহমানের ফলো করেন যে একেবারে থ্রু আউট তৃতীয় মাত্রা একদম অনেক আগে থেকে, জি আপনি দেখবেন যে উনি সবসময় একটু মানে কথাবার্তা বলেছেন, বাট একটু রিজার্ভ ছিলেন আর কি। যেমন শেখ হাসিনার আমলে উনি অনেক কথা বলেছেন। শেখ হাসিনার মানে খুব সরকারের লিমিটেড, খুব খুব লিমিটেড, খুব লিমিটেড। বাট শুধু শেখ হাসিনার আসলে ওনার প্রতি যে ক্ষোভটা ছিল, ওনার কথার জন্য না, কিন্তু ক্ষোভটা ছিল যে উনি ওনার যে একটা ইয়ে ছিল, একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, কি যেন নাম, সি 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 দিয়ে নাম, হোয়াট এভার, আমি তো ভুলে গেছি। হ্যাঁ হোয়াট এভার, ওটাতে উনি বিভিন্ন সময় বিভিন্ন কূটনীতিককে দাওয়াত করতেন। ওই হুম, কূটনীতিকদের ভিতরে একজন এসেছিল জাপানি রাষ্ট্রদূত ইয়াও মাকোতা নাকি যেন নাম। উনি হ্যাঁ, বলেছিলেন যে রাতে ভোট হয়। রাতে ভোট হয়, এটা আমরা প্রথম শুনলাম। এই হুম, কিন্তু ওইভাবে যে তিনি বিপ্লবী, তিনি এটা করেছেন সেটা করেছেন, ওগুলো কিছু না ভাই এখন এখন। উনি প্রথম শুনবে না কি দ্বিতীয় কেমনে শুনবে? পৃথিবীতে তো রাতে ভোট ওই একটাই হয়েছে। হ্যাঁ, তো এখন এই জিল্লুর যে একেবারে খুব বড় বিপ্লবী হয়ে গেছে, বা জিল্লুর যেটা বলে এটাই ভবিতব্য, এটা আমি মনে করি না। আমি ভাই খালেদ মহিউদ্দিনের মতো লোক, দেখুন খালেদ তিনি, মহিউদ্দিন কে? খালেদ মহিউদ্দিন কে ভাই? খালেদ মহিউদ্দিন ওই যে ডয়চে ভেলে এখন ঠিকানা, যেই ও ওই যে আপনার শোনেন, ওই যে আপনি আপনি যখন ওই হুম, আপনি আপনি মানে ওই আপনার বাসায় ভাবি যখন ওই ওই যে প্লেট গুলো ধোয়ার পরে হ্যাঁ, রাখে, তো ওই প্লেট থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে না, ওই পরে পানিগুলি যাতে ওই নষ্ট না হয়, এর জন্য ভাবি কিন্তু ওই নিউজ পেপার দেয় নিচে, ওই যে হ্যাঁ, ফ্রি পাওয়া যায়। তো ওই হুম, আমেরিকার নিউ ইয়র্কেও একটা ফ্রি বাংলা পত্রিকা আছে ঠিকানা, ওই ঠিকানা চাকরি ও করে খালেদ মহিউদ্দিন। ওই আর নিউ ইয়র্কের ভাবিরা ওই ওই ঠিকানা পত্রিকাটা ওই প্লেটের নিচে দেয় যাতে ওই পানিগুলো চষে। আচ্ছা, আর ঠিকানা ঠিকানা আমি এতদিন মনে করছি কারো ঠিকানা খুঁজতেছে বা ঠিকানার কথা বলা হচ্ছে, আমরা ঠিকানা খুঁজি। ও ঠিকানা হলো পত্রিকা। হুম। ও এটা তো আমি মনে করছি ভাই, এই যে যেমন ভাই আপনার ঠিকানা কি আমরা ওই যে জিজ্ঞেস করি না, তো আমি ওই মনে করছি এরকম মানে অ্যাড্রেস তো অ্যাড্রেস সেই খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গিয়ে কোনো জুলাই যোদ্ধার কাছে যায় নাই, কোনো জুলাইতে কি হয়েছে না হয়েছে কোনো খবর নাই। সে র্যাবের প্রধান ইন্টারভিউ নিল,
তারপর সেই জুলাই বিপ্লব নিয়ে হাসি তামাশা করলো এবং শেখ হাসিনার সে ইন্টারভিউ নিব। তো এই জন্য মামুন ভাই আমি দেখছি শেখ কি হাসিনা যে ইন্টারভিউ নিচ্ছে নাকি? না নিতে চায় আর কি সে। শেখ হাসিনা তাকে ইন্টারভিউ দেয় নাকি? শেখ হাসিনা তো হাতি মূল্য লাখ টাকা। শেখ হাসিনার খেয়ালও একা নাই। শেখ হাসিনার ভাই ইন্টারভিউ ভাই নেওয়ার জন্য ভাই এখানে আমার একটু আপত্তি আছে। হুম। কারণ পৃথিবীতে সবকিছুর দাম বাড়ছে, সবকিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভাই আপনারা হাতিটারে কেন এখনো লাখ টাকায় রেখে দিচ্ছেন? হাতির দামও তো বাড়া উচিত, এটা কোটি টাকা বলেন অ্যাটলিস্ট। আচ্ছা কোটি টাকা হাতি মূল্য কোটি টাকা। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য রয়টার্স বইসা রইছে, ফক্স বইসা রইছে, স্কাই বইসা রইছে, বিবিসি বইসা রইছে শেখ হাসিনা ইন্টারভিউ দিব খালেদ মহিউদ্দিনের। শেখ হাসিনার এত দুর্দিন এখনো পরে নাই। উনি উনি যখন ডয়চে ভেলেতে ছিল তখন ডয়চে ভেলে একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা, ঠিক আছে, ওটার একটা ওয়েট ছিল, তখন ইউনুস তাকে ইন্টারভিউ দিয়েছে। এখন আপনি ওই অজপাড়া গায়ের ঠিকানা, আপনি দেখবেন আমাদের কমিউনিটি আছে না এখানে ভাই, কিছু ফেসবুক চ্যানেল, ওরা কোন দোকানে ওই যে মুরগিতে সার, কোন দোকানে গরুর মাংসে সার, কোন দোকানে মাছ সস্তায় পাওয়া যায় এরকম বিজ্ঞাপন দেয় না, কোন রেস্টুরেন্টে ডিসকাউন্ট আছে। তো এই ঠিকানা ওই নিউ ইয়র্কে এগুলা করে, ওই যে খলিল বিরিয়ানির ওই যে বিরিয়ানিতে ছাড় দিছে, এই তো এগুলাতে উনি জয়েন করছে, উনাকে ওই গ্রিন কার্ডের অফার দিছে, উনাকে ঘর ভাড়াটা দিয়ে দেয়, উনিও মনে করছে যে বাহ এই তো বেশ ভালো আছি। তো ভাই আমার ইন্টারভিউ, আমার নিউজ যখন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে গেল, হ্যাঁ, তো আপনার তারপরে আমাকে যে কোনো একজনে ফোন করছিল, ভাই আপনাকে একটা ইন্টারভিউ করতে হবে। আমি বললাম যে ভাই আসলে তো আপনাদের ভিউ, আপনাদের তো আপনি নিজেও তো ভিউ করেন না আপনার প্রোগ্রাম, তো আপনার সাথে কি ইন্টারভিউ দেবো? এখন আপনি যে ঠিকানা ঠিকানা বলতেছিলেন, আমি ট্রাস্ট মি আজকে প্রথম নাম শুনলাম, এই যে ঠিকানা নামে যে কোনো একটা চ্যানেল আছে, বুঝছেন? আমি মনে করছি যে আপনার খালেদ মহিউদ্দিন ডয়েচে ভেলেতেই আছে এখনো। না নাই 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 নাই? আচ্ছা না, আচ্ছা। উনি নাই। তো ঠিক আছে, আমরা শেষ করব তো অনুষ্ঠান। ওর আপনার থেকে কিছু আপনার বলার আছে যদি কিনা? দেখেন, আমার কাছে মনে হয় গ্রেডিং এ আপনি তসনিম খলিলকে যদি আপনি গ্রেডিং করেন, তসনিম খলিলের গ্রেড অনেক উপরে, হ্যাঁ, সাংবাদিক হিসাবে বা সাংবাদিক মানে যখন ইন্টারভিউ নেয়, প্রশ্ন চয়ন থেকে শুরু করে তসলিম খলিলের মধ্যে হামবরমিয়া ভাবটা নাই। না না না, তো কিন্তু তাসনিম খলিল তো উপস্থাপনা করে না। আমি উপস্থাপকদের ভিতরে যদি মানে যারা না অনুষ্ঠান না না, উপস্থাপনা করে তসলিম টক শো খলিলও করে। তসলিম খলিলও কিছু সাক্ষাৎকার তো নিয়েছে, আপনি যদি সেগুলো দেখেন, একদম পেশাদার সাংবাদিকের মতন, হ্যাঁ, ভালগারিজমটা তার মধ্যে নাই। ট্রাস্ট মি, খালেদ মহিউদ্দিনও ভালো, বাট সে কিছু কিছু জায়গায় সে মানে ইয়ে করে ফেলে কি, যাক তার তারপরেও অহংকার, অনেক অহংকারী, কিন্তু অনেক তার নিয়ে অনেক কথা বললে তো ভুল হতেই পারে। তবে আমার মনে হয় যে ইদানিং আপনি যদি দেখেন যে উপস্থাপনা যারা করে তাদের ভিতরে, তাহলে ওই 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 যমুনা টিভির একটা মেয়ে আছে নিকোল, তারপরে গাজী টিভির একটা মেয়ে আছে কাজী জেসিন, ওরা খুব ভালো করতেছে। জেসিন তো সবসময় অল থ্রু ভালো। হ্যাঁ, অল থ্রু ভালো। কাজী এবং জেসিন অল থ্রু ভালো। এবং জেসিন বলছে যে আমার এই চ্যানেলে আমি কোনো আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে টকশো করব না, কারণ এই জুলাই গণহত্যা যারা জড়িত এদেরকে আমি আমার চ্যানেলে স্থান দিব না। আমি এটাকে ঠিক আছে, আমি তার অবস্থানকে কারেক্ট মনে করি। আমরা অনুষ্ঠান শেষ করবো। মামুন ভাই, আপনার কিছু বলার আছে কিনা? শেষ। না আসলে ধন্যবাদ মিশন ভাই আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। তো আমি আপনার মাধ্যমে বিএনপির নেতাকর্মী সহ সকলের কাছে আবেদন করব, দেশ একটি সংকটময় মুহূর্ত পার করছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, হয়তো সামনের জানুয়ারিতে তিস্তা প্রজেক্টের কাজও শুরু হবে। তো সুতরাং এই আবার সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক হয়ে আছে। তো সবাইকে খুব সতর্ক থাকতে হবে, কারণ দেশটা বাঁচলেই আমি আপনি বাঁচবো, আর দেশ যদি আপনার না থাকে আমি আপনি থাকবো না। কারণ আমি জানতে পেরেছি যে কোনো একটি গ্রুপের জন্য আহ, আপনার তুরস্ক থেকে বেশ কিছু অস্ত্র দেশে ঢুকেছে, হ্যাঁ, হিউজ পরিমাণ ছোট অস্ত্র দেশে ঢুকেছে, এবং যারা এই সরকার বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবাইকেই অশান্ত করার জন্য তাদের একটি এজেন্ডা আছে, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য
তারই ফলশ্রুতিতে মাঝে চায়নায় একটা বৈঠকও তাদের হয়ে গেছে। তো সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে, সবাইকে সাবধান থাকতে হবে। আপনার নমিনেশন যে না পেলেই যে সব হারালেন তা নয়। আমরাও তো ভাই জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছি রাজনীতি করার কারণে, গুম হয়েছি, জেল খেটেছি, পঙ্গুত্ব বরণ করেছি। আমরা তো নমিনেশন চাইই নেই। সুতরাং আগে দেশকে বাঁচাতে হবে, এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তারপরে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা যারা বিএনপি করি, অবশ্যই দল আমাদের যার যার ভূমিকা অনুযায়ী আমাদেরকে নিশ্চয়ই সম্মানিত করবে। আর এমপি মন্ত্রী হওয়াটা তো ভাই কোনো লাভজনক বিষয় না। এমপি বরং এটা কষ্টের, এটা জনগণের জন্য সারাদিন লেগে থাকতে হবে। এখন অনেকে যে সেন্সে চিন্তা করে এমপি হইলাম তো বাস বাইচে গেলাম, তো সেটা তো নয়। আপনার এই যে সুভাষ বাবু ছিল আপনার পশ্চিমবাংলার বাম সরকারের পরিবহন মন্ত্রী। তো আমাদের সাথে ওনার একটা পারিবারিক সম্পর্ক ছিল, তো আমি সুভাষ দাকে জিজ্ঞেস করছিলাম, তো সুভাষ দা, আপনি খালি এই যে ইলেকশনের সময় আসলেই আপনি কেন নির্বাচন দিয়ে দূরে থাকতে চান? উনি আপনার দমদম থেকে ইলেকশন করতো। উনি বলতো, রে ভাই, এমপি হইলে পরেই তো জনগণের ইসের উপরে থাকতে হবে, আর এমপি না হইয়া আমরা পার্টি চালাবো। আর পার্টি সরকার চালায়, তা আমরা পার্টি চালাবো। তো পার্টি করবেন, পার্টি করে দলের এমপি কি ভুল করতেছে সেগুলো ধরবেন, তাকে সংশোধন করবেন। তাতে এলাকারও উন্নয়ন হবে, দেশেরও উন্নয়ন হবে, আপনার নিজেরও উন্নয়ন হবে। তো সুতরাং বিভেদ না করে ঐক্যবদ্ধভাবে সবাই থাকুন, দেশকে রক্ষা করুন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন, তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন, যাতে ওনারা একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। কারণ তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর এই ইংল্যান্ডে থেকে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি তে অভ্যস্ত হয়েছে। সুতরাং উনি বাংলাদেশে যে বাংলাদেশকে ঠিক উনি ওই রকমের পলিটিক্সই চালু করবে, যেখানে বিরোধী দল মানি হানাহানির শিকার নয়, বিরোধী দল মানি জেল জুলুমের শিকার নয়। এগুলো আপনারা পাবেন প্রমাণ। তারেক রহমানকে দেশে যেতে দেন, দেখবেন কত গুণগত পরিবর্তন আমাদের রাজনীতিতে উনি নিয়ে আসেন। তো সুতরাং সবাই ধৈর্য ধরেন, সবাই সবার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, যাতে ওই পাশের দেশের শকুনের দৃষ্টি থেকে দেশটা রক্ষা পায়। কারণ দেশ না বাঁচলে আমরা কেউ বাঁচবো না। আর আওয়ামী লীগ, যে আরেকটা কথা, সরি আমি অপ্রাসঙ্গিক এই শেষ মুহূর্তে, আওয়ামী লীগ জিনিসটা তো শেখ মুজিব নিজেই উনি বাতিল করে দিয়ে গেছিল। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কল্যাণে আবার আওয়ামী লীগের নামটা ফেরত পাইছে। তো সেইটারে আবার শেখ হাসিনা কবর দিয়ে চলে গেছে। তো এটা হয়তো আপনার আর কবে জীবন ফেরত পাবে, না হাসরের ময়দানে আবার আওয়ামী লীগকে খুঁজতে হবে, সেটা আমরা জানি না। তো আওয়ামী লীগ থেকে সবাই সাবধান থাকবেন, কারণ ওরা ওত পেতে আছে, হায়েনার দল। চিটং এর এরশাদের মতন ঘটনা কিন্তু তারা বাংলাদেশে আরো ঘটাবার চেষ্টা করবে, এবং তার দায় কিন্তু আবার এসে আপনাদের উপরে আমাদের উপরে পড়বে। ওরা মেরে দিয়ে বর্ডার ক্রস করে আবার চলে যাবে। সুতরাং এই জিনিসটা সবাই খেয়াল রাখেন। প্রয়োজনে রাতের বেলা আবার সবাই ঐক্যবদ্ধভাবে পাহারা দেওয়া এলাকা শুরু করেন, যাতে কোনো দুষ্কৃতিকারী আপনার এলাকায় কোনো আকাম করতে না পারে। ধন্যবাদ মিশন ভাই আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদের সকলকে। জি, দর্শক যারা এতক্ষণ দেখেছেন বা ভবিষ্যতে দেখবেন, আশা করি মশিউর রহমান মামুন ভাইয়ের কথার মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং মশিউর রহমান মামুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা। জি, ধন্যবাদ। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।